ভিউয়ার্স, আমরা এখন দেখব অবজেক্টের ভিতর কি আছে এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তা প্রথমে আমি চলে যাচ্ছি এখানে অবজেক্টের প্রথমে উপরে আছে ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ। এগুলো আপনাদের এই যে এখানে ট্রান্সফর্ম এই কাজগুলোই ওখানে, তাই এগুলো হয়তো আপনাদের আগের ভিডিওতে বুঝেছে, আপনারা সেগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে ট্রান্সফর্মের কাজগুলো কি, ট্রান্সফর্ম অ্যারেঞ্জের কাজগুলো কি। আর এই অ্যারেঞ্জ অ্যারেঞ্জ হচ্ছে কি আপনার এটা আপনার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে এই অ্যারেঞ্জ সম্বন্ধে বলা হয়েছে। আগের যে ডিজাইনগুলো করা হয়েছে সেখানে কি আছে, যেমন ব্রিং টু ফন্ট, কন্ট্রোল শিফট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা চাপলে উপরের দিকে ওঠে, কন্ট্রোল শিফট দুঃখিত কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট, এটা যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি একটা ফাইল ধরে, যেমন আপনার ধরেন এখানে এই যে এটার ভিতরে আপনার অনেকগুলো কাজ আছে। এখন একটা টাইপ করছেন, টাইপটা উপরে চলে আসে, সেই টাইপটাকে নিচে নিতে হবে বা নিচের টাইপটাকে আপনার উপরে উঠাতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই অপশনগুলো কাজে লাগে। আমি আপনাকে দেখাচ্ছি বোঝানোর জন্য, একটু দেখেন। যেমন এই যে আমি এখন এখানে একটা গ্রাউন্ড নিয়েছি, এই গ্রাউন্ডের নিচে কিন্তু আমার ওই লেখাটা পড়ে গেছে, তাই আমি সেই লেখাটাকে কিভাবে উপরে উঠাবো, সেই জন্য আপনার অ্যারেঞ্জের এই যে এখানে যে এগুলো আছে এগুলো আপনার কিবোর্ড থেকে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আইসা দিতে গেলে অনেক সময় লাগে, সেই জন্য আপনি এটা মুখস্থ রাখবেন যে কোনটা দিয়ে কি করে। যেমন এই যে দেখেন এখানে কন্ট্রোল শিফট এ প্লাস এই ব্র্যাকেটটা, তা এটা দিলে কি হবে, আপনি যে ফাইলটা সিলেক্ট করছেন এটা সবার উপরে চলে আসবে। এখানে যত এই পেজের যত ফাইল থাকবে, যেটা ধরে যেই কাজটা ধরে আপনি এই যে উপরের কন্ট্রোল শিফট ব্র্যাকেট প্রেস করবেন, তাহলে আপনার এটা সবার উপরে চলে আসবে। আর যদি আপনার নিচে শুধু দুঃখিত শুধু কন্ট্রোল প্রেস করেন, তাহলে একটা একটা করে উপরে উঠবে। মানে এখানে অনেকগুলো লেয়ার আছে, লেয়ারের আপনার একটা একটা করে উপরের দিকে উঠবে। আর কন্ট্রোল শিফট প্রেস করলে একসাথে একবার সামনে চলে আসবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ আপনি এটা দিয়ে ধীরে ধীরে নিচে নিতে পারবেন। আর শুধু একবার কন্ট্রোল আর এই ব্র্যাকেটটা প্রেস করবেন, শুধু একবার ধীরে ধীরে নিচে যাবে, একটার পর একটা নিচে যাবে। আর যদি আপনি এখানে শিফট যোগ করেন, তাহলে সরাসরি নিচে চলে যাবে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যেহেতু আমি নিচের টাইপটা বের করবো, তাহলে আমার গ্রাউন্ডটা সবার নিচে যেতে হবে। গ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে দেখেন এটা প্রেস করলাম, কি হলো, এটা একবার সবার নিচে চলে গেল ব্যাকগ্রাউন্ডটা, আমার লেখাটা উপরে ভেসে আসছে। এটা আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে আমি বুঝেছি, কাজ করতে গেছি যখন, তখন এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে এ সম্বন্ধে বলা হয়েছে আরো। তারপরে এখানে আছে গ্রুপ। এখানে ধরেন আপনার এই যে গ্রাউন্ডের ভিতরে অনেকগুলো কাজ আছে। এখন এটা যদি আপনার সরাইতে নড়াইতে হয়, আপনি এইভাবে তো সরাইতে পারবেন না, সেই জন্য পুরো ফাইলটা যদি সরাইতে নড়াইতে হবে, সেই জন্য আপনার এগুলো এই যে এইভাবে ধরে আপনার অবজেক্ট থেকে ব্যবহার করবেন না। কিছু কিছু শর্টকাট একবার মুখস্থ রাখবেন, যেমন গ্রুপ, কন্ট্রোল জি সিলেক্ট করবেন, যেগুলো সিলেক্ট করবেন গ্রুপ করতে চান সেগুলো সব একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। আবার যদি আনগ্রুপ করতে চান, সেটা কন্ট্রোল শিফট জি, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। বা এখানে রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ শো করবে। বা এখানেই আপনি রাইট বাটন ক্লিক করলে আপনার গ্রুপটাও শো করবে। এই যে দেখেন আমি ক্লিক করছি, এখানে যে গ্রুপ করার অপশন দিচ্ছে, তা দিলাম গ্রুপ। দেখেন এখন একটা ধরলে সবগুলো ধরে যাচ্ছে। তো এখন আমি যদি আবার আনগ্রুপ করা দরকার পড়ে, আবার এখানে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ শো করছে। তো এগুলো আপনার এই শর্টকাটে এদিকে থেকে করার চেষ্টা করবেন, যেদিকে আপনার সহজ মনে হয়। এগুলো গ্রুপের অপশনগুলো। তারপর লক। দেখা যায় আমরা একটা ছবি বা একটা মেমো যা কিছু আমরা হুবহু করতে চাই, তো হুবহু করার ক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্যানিং করতে হয়। স্ক্যানিং করে ওইটাকে আমার সফটওয়্যার ওপেন দিয়ে লক করে দিয়ে কাজ করলে ভালো হয়। শুধু লক যে আপনার ওই ছবির কাজ একটা ডকুমেন্ট হুবহু করার জন্য দরকার পড়ে তা না। দেখা যায় আমরা অনেক কাজ করতেছি, এইটা আমার একটা ফাইলে খুব ডিস্টার্ব করতেছে বা সরে নড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা লক লক করে রাখতে পারি। সিলেকশন লক করতে হলে আমার কন্ট্রোল টু চাপতে হবে, যেটা লক করবো সেটা সিলেক্ট করে কন্ট্রোল টু। আবার আনলক করার ক্ষেত্রে কন্ট্রোল অল্টার টু, তাহলে আবার আনলক হয়ে যাবে। আর হাইট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি, যেমন এটা আপনি হাইড করবেন, এই যে সায়ান যে কালারটা আছে এটা হাইড করবেন, এটা হচ্ছে হাইট অনেক সময় করা দরকার পড়ে, সেজন্য আমরা কন্ট্রোল থ্রি ব্যবহার করবো, কন্ট্রোল থ্রি। আবার যদি ওই হাইড করাটা আমাদের উঠানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা
কন্ট্রোল অল্টার 3 প্রেস করব, তাহলে আমার সেটা উঠে যাবে। তারপর এই যে x1টা আমাদের কাজে লাগে। x1টা হচ্ছে যেমন আপনার ধরেন এখানে আমি একটা এই যে টাইপ করছি আমার, তো এখন আমার এটা এখন পর্যন্ত স্টক এখানে আছে, এখানে যদি আমি বাড়াই কমাই তাহলে এটা মোটা চিকন হবে, ঠিক আছে। তো এটা আমরা কাজ শেষ, আমার যেটা দরকার সেটা রাখার পরে আমরা এটাকে এই যে এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অপশনটা ক্লিক করে দেবো, তাহলে কি হবে, টাইপটা আবার ফিল্ড হয়ে যাবে। তখন আর আমার টাইপটা সরানোর কোনো সম্ভাবনা থাকবে না বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ছোট বড় করলে। এই জন্য এক্সপান্ডটা দেখেন, এটা কিন্তু এক্সপান্ড করার পর এটা পুরো ভাঙা চুরা আলাদা হয়ে গেছে। এটা এখন আপনি এখানে স্টক বাড়াইবেন কমাবেন, এটা বাড়বো কমবো না, এটা অন্যভাবে বাড়তেছে এখন, এটা এখন নষ্ট হয়ে যাইতেছে। এই যে দেখেন কমে না, এরপর আর কমে না, শুধু বাড়বো, যেহেতু এটা ধরা আছে কালার আছে, স্টক বাড়ানো যাবে, বাড়লে নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন এখন কমে না, মূলত এটা ঠিক রাখার জন্য একটা ডিজাইন করছি, ডিজাইনটা ঠিক রাখার জন্য একটা ব্রাশ টুল বা পার্ট টুল দিয়ে কাজটা করছি, সেই জন্য এটা এক্সপ্যান্ড করে দিবেন। বা আপনার এখানে দেখেন আমি আনডু দিচ্ছি, দেখেন আপনি লক্ষ্য করেন আমি আনডু দিচ্ছি। এখানে দেখেন এখন একটা দাগ শো করতেছে, এখন কিন্তু এক্সপ্যান্ড করার নাই। এখন আমি এখান থেকে একটা ডিলিট করব, দেখেন সবগুলো এই যে পুরোটাই ডিলিট হয়ে যাবে, যেটা ওই এক পাতে ধরা আছে ডিলিট হয়ে যাবে। আর যদি তখন আমরা ওই এক্সপ্যান্ড করার পরে যে ভিতরে যে দাগটা আছে আমরা সেটা ফালাই দেবো, সেটা ফালাই দিতে পারি। এই যে আমি আবার এক্সপ্যান্ড করছি, দেখেন এটা আমি কন্ট্রোল ওয়াই দিচ্ছি, আউটলাইন করে এই যে দেখেন ভিতরে যে একটা দাগ আছে, এটা একটা চেষ্টা করুন ফালাই দেওয়ার, থাকলেও সমস্যা নেই, চেষ্টা করুন ফালাই দেওয়ার। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট এটা আপনারা ধীরে ধীরে একটা একটা করে কাজ করে দেখবেন তাহলে কি হয়। এই হলো এক্সপান্ড। আর তারপর এখানে ফ্ল্যাট ট্রান্সপারেন্সি, তাই এটা আমাদের দরকার পড়ে না। ফ্ল্যাট ট্রান্সপারেন্সি এখানে আমাদের মাঝে মাঝে ইলাস্ট্রেটর দরকার পড়ে, এই অপশনটা। ধরেন এখানে আপনার অনেকগুলো ফাইল, ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল, সেই ফাইলটা আপনার পেন ড্রাইভে দেওয়া লাগবে বা ফাইলটাকে আপনার হালকা করতে হবে। সেক্ষেত্রে যেগুলো আপনি হালকা করতে চান সবগুলো একসাথে ধরে বা জেপিজি, মোট কথা একটা জেপিজি ফাইল হয়ে যাবে তখন। এটা আপনি চাইলে আর কাজ করতে পারবেন না। এটা যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নেওয়ার ক্ষেত্রে প্রিন্ট, শুধু ডকুমেন্ট প্রিন্ট বা আপনার দেখার জন্য নেওয়ার জন্য এখানে আপনি এই যে রেস্টারাইজ করে দিবেন যেগুলো যেগুলো করতে চাচ্ছেন আপনি। একটা ওই রেস্টারাইজ মানে কি, একটা জেপিজি একটা ফরম্যাট হয়ে যাবে, আপনার ইলাস্ট্রেটরে থাকবে কিন্তু এটা জেপিজির মতো হয়ে যাবে। এটা হচ্ছে রেস্টারাইজের কাজ। আর স্লাইসের মেক, তারপরে ক্রিয়েট ফর্ম সেকশন, ক্লিক প্যাড, আর্টবোর্ড, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন, আসলে এগুলো আপনাদের নিজেরা একটু ঘাইটা দেখবেন যে কোনটা কি হয়। এগুলো সিলেক্ট করার পরে এগুলো কাজ করতে হবে। তারপর ব্লেন্ড অপশন আছে। আর এখানে যা আছে এগুলো বেশি একটা কাজে লাগে না। এখানে একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে আপনার যে কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক। দেখা যায় আমার একটা কাজ করছে, কাজটা আমার এরিয়াটা অনেক বড় ধরতেছে বা অনেক বড় ছবি আমার তো দরকার পড়ে না, আমি এটাকে আরেকটু ছোট করে দিব। সেই জন্য আপনার এখান থেকে পাথ করবেন, যতটুকু রাখবেন পাথ করতে পারেন বা একটা নিতে পারেন, রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে অনেক বড় কাজ আছে, আমার শুধু এই এতটুকু দরকার, এই যে এটা এই যে দাগের ভিতরে আর এই যে বর্ডারের ভিতরে যতটুকু আছে ততটুকু দরকার। সেক্ষেত্রে আমরা এগুলো সব একসাথে ধরবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দেবো। দেখুন এই যে শুধু এতটুকু আছে, এখানে লেখা দেখাইতেছে আছে কিন্তু এগুলো প্রিন্টে আর আসবে না, প্রিন্ট করলে প্রিন্ট আসবে না, আসবে শুধু এটার ভিতরে যা আছে ততটুকু। ক্লিপিং মাস্ক, এখন এই ক্লিপিং মাস্কটা যদি আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে আপনার এই যে আমি ক্লিপিং মাস্ক আবার করতেছি, এখানেও আছে ক্লিপিং মাস্কটা কিভাবে বাদ দিবেন, রিলেস কন্ট্রোল অল্টার 7, এই যে কন্ট্রোল অল্টার 7 এটা আপনার দেখাইছে, এই কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল অল্টার দিলে এটা রিলেস হয়ে যাবে, আমাকে যেভাবে ছিল সেভাবে চলে আসবে। বা এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করতে পারেন, এই যে এখানে একটা অপশন আছে রিলেস ক্লিপিং মাস্ক, এই যে চলে আসছে আগের অবস্থা। তারপরে আসি আমরা টাইপ। এই যে এখানে ফন্ট অপশনগুলো দেখা যাচ্ছে, আপনার কম্পিউটারে যত ফন্ট আপনার দেওয়া আছে সেগুলো এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। তো মূলত আমরা এখান থেকে দেখি না, আমরা এটা অন্যভাবে দেখি, বা আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ ফন্টগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করে সেভ করে রাখি,
দেখা যায় সব ফন্টের নাম মনেও থাকে না, সেই জন্য আমরা আগে থেকে একটা লেখা লিখে ওগুলোকে এক জায়গায় সেভ দিয়ে রাখি, যখন আমাদের দরকার হয় আমরা ওখান থেকে দেখে সুন্দর সুন্দর ফন্টগুলো আমরা ব্যবহার করি। সাইজ, এটা হচ্ছে কি আপনার সাইজ, আপনার ফন্টটা কি সাইজে করবেন, বড় করবেন না ছোট করবেন, সেটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যেটা আপনি বড় করতে চাইলে বড় একটা এখানে যে বড় আপনার 6 থেকে শুরু করে 24 বা 1000 পর্যন্ত আছে, সেগুলো আপনার যেটা দরকার সেটা করে দেবেন, বা এই কাজগুলো আমরা আসলে এই ক্যারেক্টার এখান থেকে করে থাকি, এখানে আমাদের আসা দরকার পড়ে না। তারপরে এখানে আছে ওয়ার্ক, এই যে ওয়ার্ক অপশনটা এখানে আমাদের কাজে লাগে না, ওয়ার্ক অপশনটা আমরা পরবর্তীতে দেখাইতেছি, আপনারা কিভাবে ওয়ার্ক করবেন সেটা আমরা ইফেক্টের ভিতরে গিয়ে দেখাবো। চেক স্পেলিং, এই শুধু ইংলিশের ক্ষেত্রে যদি আপনার কোনো এই পেজে কোনো যদি আপনার ভুল থাকে, যে আপনার শব্দটা সঠিক না, সেক্ষেত্রে আপনি ওগুলো সব সিলেক্ট করে চেক স্পেলিং দিবেন, দেখবেন যে যেটা আপনার ভুল আছে সেটার নিচে একটা আন্ডারলাইন শো করছে। দেখেন এখানে আমার সবই হয়েছে গিয়ে শুধু বাংলা টাইপ আর ইংলিশ টাইপ নেই বা কোনো টাইপ নেই, সেজন্য এটা দেখে দিচ্ছি, এখানে টান দিলাম, এই যে দেখুন এই যেটা শুধুই করছে ভুল ভুল করছে। যাই হোক, এটা শুধু ইংলিশের ক্ষেত্রে স্পেলিং গুলা, এগুলো এখন আরো আপডেট হয়েছে। আপনার আমাদের কোনো শব্দ যদি ভুল হয়, আমরা সরাসরি নেটে গিয়ে সার্চ করে দেখি যে আসলে কোনটা সঠিক, তো এখান থেকে আর এগুলো চেক স্পেলিং আমাদের বেশি একটা দরকার পড়ে না। স্মার্ট ফাংশন, স্মার্ট ফাংশনটা কি আসলে? স্মার্ট ফাংশনটা আপনারা এগুলোর ভিতরে হাত দিবেন, এগুলোর ভিতরে কোনো হাত দেওয়ার দরকার নাই, এগুলো যেটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে হাত দিলে দেখা যায় আপনারা অ্যারো দিয়ে যদি সফটওয়্যার থেকে একটু সচেতন হতে যান, দেখা যাবে আপনি যতটুকু নিতে চান তার চেয়ে অনেক বেশি চলে গেছে, বা যতটুকু যেখানে রাখতে চান সেখানে রাখতে পারতেছেন না। তাই এটা হচ্ছে স্মার্ট ফাংশনের কিছু কাজ আছে, সেখানে এখানে আপনাদের হাত না দেওয়াই উত্তম। শো হিডেন ক্যারেক্টার্স, এখন এই শো হিডেন ক্যারেক্টার্সটা আমরা অনেক সময় দেখা যায় না বুঝে এটা অন করে ফেলি বা না বুঝে দিয়ে ফেলি। তো শো হিডেন ক্যারেক্টার্স কি হয় আপনি একটু দেখেন। যেমন শো হিডেন ক্যারেক্টার্স, ওখান থেকে ক্লিক করার পর আমাদের কিবোর্ড থেকে অনেক সময় শর্টকাট চলে আসে, ওটা শর্টকাট পড়লে আমরা এটা কিভাবে সরাবো সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না অনেক সময়। তো এটা সরানোর জন্য আমরা অনেক চেষ্টা করি তখন, কিন্তু পারি না। দেখেন এটা আমি সরাচ্ছি, এটা আউটলাইন করলে অবশ্যই এটা থাকবে না, যখন আপনি আউটলাইন করে ফেলবেন ক্রিয়েট আউটলাইন, তখন এটা থাকবে না। কিন্তু এরকম যদি কখনো হয় পেজের ভিতরে, তখন আপনি এখানে যাবেন, এই যে শো হিডেন ক্যারেক্টারটাকে আবার ক্লিক করে দেবেন, এটা চলে যাবে। এই যে এখানে টাইপ ওরিয়েন্টেশন, এটা আমাদের দরকার পড়ে না, এটা হলো হরিজন্টালে থাকে সব সময়, পাশাপাশি টাইপ এখান থেকে শুরু করে সেদিকে যাবে। আর যদি ভার্টিক্যাল দেন, টাইপ ভার্টিক্যাল সিলেক্ট করে তারপর টাইপ করেন, তাহলে উপরে লিখবেন, উপরে থেকে লেখার পরে নিচের দিকে যাবেন, উপরে থেকে নিচের দিকে, যে ভার্টিক্যাল দিচ্ছে দেখেন এই যে উপরে থেকে নিচে, আর হরিজন্টাল দিলে আপনার পাশাপাশি, এটাই হরিজন্টালটাই স্বাভাবিক থাকে, এটাই হয়। তারপর আপনার লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি ভার্টিক্যালে লিখতে চান, সেটা যেখানেও টুলস আছে, আমরা আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বলেছি, সেই ভিডিওগুলো দেখবেন। এটা এখন লিখতে গেলে আমাদের দেখেন নিচের দিকে আসবে। যাই হোক, এগুলো আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সিলেক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু খেয়াল রাখবেন। অল সিলেক্ট, এই যে পেজটার ভিতরে যা আছে সবগুলো আপনি সিলেক্ট করতে চান, যদি লক করা থাকে তাহলে সিলেক্ট হবে না, লক আপনাকে আগে খুলতে হবে সিলেক্ট করার ক্ষেত্রে। কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এই পেজের ভিতরে যা থাকবে কাজ সবগুলো সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এ দিলে। তারপরে এই যে ইনভার্স, এগুলার এটা আপনার এখানে আপনাদেরকে এটা বুঝতে পারবেন না আসলে, এটা ইনভার্সের কাজটা হচ্ছে আপনার, যদি আমি দেখি আপনাদেরকে কি হয় দেখেন। যাই হোক, এখানে এটা অতিরিক্ত দেওয়া আছে সিলেক্টর ভিতরে ইনভার্সটা আসলে এখানে আমাদের লাগে না, এটা আমরা এই ইফেক্টের ভিতরে গিয়ে বা এই ভিএর ভিতর থেকে আমরা ওটা করে থাকি আসলে, বা এখানে কালার অপশনগুলো যে আছে সেগুলো থেকে আমরা ইনভার্সের কাজটা করে থাকি, এখানে আমাদের আসার দরকার পড়ে না। আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিওগুলোর ভিতরে আপনার বিস্তারিত আগের ভিডিওগুলোর ভিতরে আলাপ করা হয়েছে এই সমস্ত ব্যাপারে। তারপর এখানে একটা জিনিস আছে, দেখেন নেক্সট অবজেক্ট এবং
সেই একই কথা আপনার এডিটের ভিতরে অবজেক্টের ভিতরে যেটা দেখেছি কন্ট্রোল অল্টার ব্র্যাকেট দিলে উপরে ওঠে, কন্ট্রোল অল্টার ব্র্যাকেটটা দিলে নেক্সট অবজেক্ট দিলেও হয়, এবং এগুলো আপনার দিয়ে দেখবেন এটা আগে আলাপ করা হয়েছে। তারপরে সেম এই যে এখানে এই কাজটার ভিতরে শুধু এটাই আমাদের বেশি লাগে অনেক সময়, এছাড়া যে যেগুলো আছে বেশি একটা আমাদের প্রয়োজন পড়ে না। কারণ সেমটা কি আসলে এই যেমন এই যে একটা পেজ আছে, পেজের ভিতরে আপনার একটা কালার আছে ধরুন ছায়া, অনেক জায়গায় কালারটা আছে, এখন সেটা আপনি ধরতে চাইতেছেন, কিন্তু এখন যদি আপনি মাউসের মাধ্যমে টিপে টিপে ধরতে চান সেক্ষেত্রে অনেক সময় দরকার। তা এখন এখানে সেমে যাবেন, প্রথমে আপনার যেটা ধরবেন যে কালারটা সেটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সিলেক্টে যাবেন, সিলেক্ট করে তারপর সিলেক্ট অপশনে যাবেন, তারপরে একটা সেম দিবেন। এখানে দেখেন ব্লেন্ড মোড, ফিল এন্ড স্ট্রোক, ফিল কালার, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক হাইট, ওয়েট, মানে এখানে বোঝা যাচ্ছে আপনার ফিল এন্ড স্ট্রোক, যেমন আপনি যেটা সিলেক্ট করছেন এটা আপনার ফিল কালার আছে এবং স্ট্রোক কালার আছে। এখন আপনি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোর ভিতরে আপনার ফিল্ড আছে একটা কালারে আর স্ট্রোক আছে একই কালারে, দুইটাই সেম আছে। ফিল্ড এন্ড স্ট্রোক দেখা যায় কোনটার ভিতরে স্ট্রোক বেশি আছে কোনটার ভিতরে কম আছে, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার যেটা আপনি সিলেক্ট করছেন সেটার ভিতরে যতটুকু আছে স্ট্রোক ওই রেঞ্জের ভিতরে যা আছে এই পেজের ভিতরে সেগুলোই সিলেক্ট করবে শুধু। আর ফিল কালার হচ্ছে আপনি সায়ান সিলেক্ট করছেন বা কালো সিলেক্ট করছেন বা ব্ল্যাক সিলেক্ট করছেন, বা ব্ল্যাকের ওখানে পার্সেন্টেজ ধরেন 80 আছে, আপনি যেগুলো অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো পার্সেন্টেজ অবশ্যই এক থাকতে হবে, নয়তো ধরবে না। ফিল কালারের ভিতরে দেখা যায় একটার সাথে আরেকটা কালার মিল আছে, তখন আপনি শর্টকাটে এইভাবে ধরবেন, এই যে ফিল কালার দিবেন তখন। আর অপাসিটি দিলে ওই পেজের ভিতরে যা আছে সব ধরবে। এখানে স্ট্রোক কালার আছে, এখন আপনি একটা কাজের স্ট্রোক ধরতে চাইতেছেন, স্ট্রোক স্ট্রোকটা কোনো কাজের স্ট্রোক লাল আছে, কোনো কাজের স্ট্রোক সাদা আছে, কোনো কাজের স্ট্রোক ব্লু আছে, সেক্ষেত্রে আপনি যে কোনো ব্লুটা ধরতে চাইতেছেন বা লালটা ধরতে চাইতেছেন ওইটা সিলেক্ট করা অবস্থায় এখানে স্ট্রোক কালার দিবেন, ওগুলো ধরে নেবেন। স্ট্রোক অ্যান্ড ওয়েট, এটাই বোঝা যাচ্ছে আপনার ধরেন আপনার এই পেজের ভিতরে বিভিন্ন জায়গায় স্ট্রোক আছে, স্ট্রোক বিভিন্ন কালারের হইতে পারে হোক সেটা, কিন্তু আপনি রেঞ্জ আপনার মোটার যে বিষয়টা ধরেন পয়েন্ট ওয়ান আছে সবগুলো আপনার কালার বিভিন্ন হোক পয়েন্ট ওয়ান, সেক্ষেত্রে বা পয়েন্ট টু পয়েন্ট ফাইভ বা এক, এই সেক্ষেত্রে একটা স্ট্রোক ধরে আপনি এটা দিবেন স্ট্রোক, এটা দিলে আপনার ওই সব ওই রেঞ্জে যা আছে সবগুলো ধরে নিবে, সেটা কালার বিভিন্ন হইতে পারে, তখন আপনি চাইলে এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন স্ট্রোকটা। ফিল্টারের ভিতরে আছে কালার, যেমন আমাদের ইলাস্ট্রেটর এটা অতিরিক্ত আছে, দেখা যায় আমাদের ইফেক্ট এবং ফিল্টার ভিতরে প্রায় একই কাজ। এখানে আপনারা ধরবেন, ধরে দেখবেন কি কি আছে, যেমন আপনার এখানে বেশি একটা আমাদের এগুলো দরকার পড়ে না, ডিস্ট্রিক্টটা আসলে এই যেমন এখানে এই জিনিসটা আমাদের অনেক সময় দরকার পড়ে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো দিয়ে দিয়ে দেখবেন কোনটা কি হয়। ক্রাউনটা তো জিগজ্যাগটা আমাদের বেশি প্রয়োজন হয়। এই যে জিগজ্যাগটা মানে কি, এই যে এগুলো ডিজাইন হবে, অনেক সময় আমরা কিন্তু এরকম ডিজাইন দেখি, এটা পারাবেন কমাবেন দেখবেন যে কোন জায়গায় দিলে কি হয়, আপনার কোনটা দরকার সুন্দর লাগে, ওকে দিয়ে দিবেন, করার পরে হয়ে গেল। এই ধরনের কাজগুলো করার পরে আপনার অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, শেষ করে দিবেন, হয়ে গেছে। আর আগে কিন্তু আপনার এটা শুধু দাগটা শো করছে, আর এক্সপান্ড করার পরে আপনার পুরোটাই ফিল্ড হয়ে গেছে। দেখুন এটা আমরা রাখলাম ফিল্টার। জি এখানে একটা কাজগুলো দিয়ে দেখবেন, স্টাইল দেখা যায় এখানে ড্রপ শ্যাডো, যেমন আপনার এখানে যে কালারটা আছে এটাকে পিছনে একটা শ্যাডো দিতে চাইতেছেন, সেক্ষেত্রে এটা দরকার হয়। এটা আমরা আগে বলছি ইফেক্টের ভিতরে আর ফিল্টারের ভিতরে প্রায় একই কাজ। আর এখানে আমাদের এই যে একটা রাউন্ড কর্নার আছে, এই রাউন্ড কর্নারটা অনেক সময় দরকার হয়। এই যে রাউন্ড কর্নারটা কি, যেমন এই যে কর্নারটাকে আপনি একটু গোল করতে হবে একটু বা বেশি, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো, এখান থেকে আমার কি পরিমাণ দরকার সেটা আমরা দিয়ে দিয়ে দেখবো যে কতটুকু দরকার, একটা ওকে দিবেন। ওখানে দেওয়ার পরে আপনার এই যে স্টাইল রাউন্ড কর্নার্স এখানে কতটুকু লাগবে, কতটুকু দিলে হয় আপনি বারবার দিয়ে দেখবেন, এই যে হলো। এখন আপনি এটা আছে, এই যে রাউন্ড অটোমেটিক আছে,
এখন আপনি ওখানে যাবেন আবার রাউন্ড করবেন এরকম, সেটা না, কিন্তু আপনার এক চান্সে রাউন্ডটা করতে হবে। এখন যেহেতু আপনার আরো বেশি দরকার, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিবেন, আন্ডু দিয়ে ভেঙে যাবেন, আবার একটু বেশি দরকার যেহেতু পরের বার যায় আবার বাড়ায় দিবেন। এখানে যে আগে ছিল আমার 0.1, এখন 0.2 দিলাম বা 3 দিলাম, এই ফার্স্ট। তারপর ব্লাউরটা আমাদের কাজে লাগে, এগুলো এই যেখানে অপশন আছে এগুলো দিয়ে দেখবেন, এগুলো শো করতেছে না, এগুলো বেশি একটু লাগে না। ব্লাউরটা আমরা এখান থেকে দেখি। ওয়ার্কটা কাজে লাগে, ওয়ার্ক সম্বন্ধে আমি পরে আসতেছি। এই যে অ্যাপ্লাই জিগজ্যাগ, এটা আপনার শর্টকাটের মাধ্যমে করতে পারবেন, কন্ট্রোল শিফট ই। ওই যে আগে বলছে আপনার ফিল্টার ইফেক্টে কাজ করেছেন জিগজ্যাগ, এই যে একটা নিয়ে আছে কনভার্সে ডিস্ট্রিবিউটর ট্রান্সফর্ম, এই যে জিগজ্যাগ এখানে আছে। আপনি এই ইলাস্ট্রেটর টেনে কাজ করলে ফিল্টার বাদ দিয়ে দিবেন, আপনি শুধু ইফেক্টটা ফলো করবেন। এই যে এখানে রাউন্ড কালার আছে, সবকিছু আছে, এখানে টপ শ্যাডো, ফেদার, অফসেট পার্ট এখানেও আছে, পাথ ফিল্টার। এই যে পাথ ফিল্টার সম্বন্ধে আপনাদেরকে আগেই বলছি, এই যে পাথ ফিল্টার, এই কাজগুলো এই যে এখানে যেগুলো লেখা আছে এগুলো সিলেক্ট করে দিয়ে দেবেন, বা এই যে এখান থেকে এর উপরে ক্লিক করলে কাজগুলো হয়ে যাবে। তো এখানে আমাদের দরকার পড়লে আমরা এখান থেকে এগুলো করে দিই। আর রাস্টারাইজ পিছনে আমরা আলাপ করে আসছি, অবজেক্টের ভিতর থেকে রাস্টারাইজ একই কাজ, এখানে ডাবল দেওয়া আছে। ওয়ার্ক, এই ওয়ার্কটা কাজে লাগে আমাদের। দেখা যায় কোনো ফন্ট আপনি একটা ডিজাইন করবেন, লেখা শেষে আমি সলিডটা ধরা আছে আমার সলিড কালারটা, এটা আমি করতেছি, এটা ফন্টের ক্ষেত্রে হবে, ফন্টটা অবশ্যই আউটলাইন করে নিতে হবে, ওয়ার্ক করতে হবে। দেখেন এখানে পরিবর্তনটা কি হয়। আমি একটু এটা ছোট করে নিই, টাইপটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ার্ক, এখানে অনেকগুলো আছে, এক একটা এক এক ডিজাইন হয়। এই যে দেখুন পুরোটা মাছের আকৃতি, এগুলো বাড়াবেন কমাবেন, দেখবেন আপনার কোনটা দরকার সেটা করবেন। তারপরে যেখানে আরো স্টাইল আছে, এগুলো কিন্তু সংকেত দেওয়া আছে, সংকেত যে কোনটা কিভাবে দিলে কি কোনটা হবে। ফ্ল্যাগ আছে, এগুলো দিয়ে দিয়ে দেখবেন একটা পর একটা। এবার আসি ব্লাওয়ারে। ব্লাওয়ারটা আমাদের কি কাজে লাগে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের অনেক ক্ষেত্রে দরকার পড়ে, ডিজাইন করতে গেলে লিফলেট বা পোস্টার করতে গেলে এটা আমাদের দরকার পড়ে। ব্লাওয়ারটা কি মূলত আপনার এই যে সলিড কালারটা, সলিড কালারটা আপনার ডিপের থেকে গিয়ে আস্তে আস্তে লাইট হয়ে যাবে, বা লাইট থেকে ডিপ হয়ে যাবে, সেটাই আপনার এই যে এখানে ব্লাওয়ার অপশনের দ্বারা করা হয়। এই যে এখানে দুটো অপশন আছে, কোনটা সিলেক্ট করুন, ব্লাওয়ার, গ্লাসিং ব্লাওয়ার। এই যে দেখেন আমি এখানে 20 দিলাম, 20 দিয়ে ওকে দিলাম, কি হয় দেখেন এই যে লাইটের থেকে ডিপ বা ডিপের থেকে লাইট হয়ে গেছে। মূলত এটাই কাজ, এটা টাইপের ক্ষেত্রে হবে। টাইপের ক্ষেত্রে করতে গেলে আপনার অবশ্যই ক্রিয়েটার প্ল্যান করতে হবে আগে, যে কোনো কাজের ক্ষেত্রে এটা হবে। শুধু আপনার জেপিজি অন্য কোনো ফাইল এখানে ওপেন দিয়ে করলে হবে না, শুধু আপনার এখানে এই ইলাস্ট্রেটরের কালার বা টাইপ বা রেক্টেঙ্গেল টুল দিয়ে যেগুলো করবেন সেগুলোই করতে পারবেন ব্লাওয়ার। তারপর এখানে এক একটা কাজ স্কেচ ধরে, এগুলো হলো কি ছবি, এইটা আপনি যে কোনো একটা গ্রাউন্ড ইন্টারনেট থেকে আনার পরে ওটার ভিতরে আপনার একটু কিছু ডিজাইন যোগ করতে হবে, সেক্ষেত্রে যেগুলো দরকার পড়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। ভিউ, ভিউ হচ্ছে আপনার এখানে দেখবেন আপনারা এই যে আউটলাইন, তারপরে ওভারপ্রিন্ট, এগুলো আমাদের প্রিন্ট যখন আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় ব্ল্যাক ওভারপ্রিন্ট দরকার পড়ে, সেই জন্য আমরা কাজটা সিলেক্ট করার অবস্থায় ওভারপ্রিন্ট মানে কি, ওভারপ্রিন্ট হচ্ছে আপনার ধরেন আপনার এখানে সাইড আছে, সাইডের উপর একটা ব্ল্যাক আছে, তা ওভারপ্রিন্ট বলতে বোঝানো হয়েছে ব্ল্যাকের আপনার সাইড কালারটা প্রিন্ট হবে, সাদা থাকতে পারবে না, সাদা বের হতে পারবে না, সেক্ষেত্রে আপনার এই ওভারপ্রিন্টটা দরকার হয়। সিলেক্ট করে দিবেন ওভারপ্রিন্ট, তাহলে হবে। এটা আপনারা যারা নতুন কাজ করেন এটা ওভারপ্রিন্টটা না, এটা সম্বন্ধে একটু জানবেন, বা যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের কাছ থেকে সরাসরি সামনে আসার পরে জানবেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। অনেক কাজে আছে আপনার এখানে পয়লা বোঝানো যাবে না, সরাসরি বুঝাইতে হবে ওভারপ্রিন্ট।
তো ওভারপ্রিন্ট আমি আবারও বলি, ওভারপ্রিন্টের কাজটা কি না বুঝলে সরাসরি আয়সা জিজ্ঞাসা করুন, প্রশ্ন করবেন। ওভারপ্রিন্টটা হচ্ছে মূলত আমার দেখা যায় একটা লিফলেট করছি বা একটা পোস্টার করছি, একটা বই করছি, তা পোস্টারের নিচে দেখা যায় একটা কালার আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যা কিছু আছে। এখন যদি আমি ওভারপ্রিন্টটা না দিই তাহলে ওটা কাট আউট বের হবে, ওর নিচে ব্ল্যাকের নিচে কোনো কালার থাকবে, এই দুঃখিত সাদা থাকবে, কাট আউট বের হবে। আর যদি ওভারপ্রিন্ট আমি অপশনটা অন করে দেই তাহলে সেই টাইপের নিচে যে কালারটা থাকবে সেই কালারটাও চলে আসবে প্রিন্টে। শুধু ওভারপ্রিন্টটা দরকার পড়ে আমাদের মোট কথা ব্ল্যাকের ক্ষেত্রে, ফোর কালার কাজ যখন করি সেই ক্ষেত্রে ওভারপ্রিন্টটা দরকার হয়। আর এই যে এখানে বাকি যেগুলো আছে, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, তারপর ফিট উইন্ডোজ কন্ট্রোল জিরো। ফিট উইন্ডোজটা এটা হচ্ছে আপনার, আমরা যখন একটা কাজ করি আমাদের এখানে একটা আর্টবোর্ড থাকে, সেই আর্টবোর্ডটার ভিতরে আমাদের কাজটা রাখা যদি করি, কাজটা যদি আমরা অনেক বড় করি বা অনেক ছোট করি, বা আমরা এই পেজের অন্য একটা সাইডে চলে গেলাম, যে কোনো এক সাইডে, এখন আমি এই কন্ট্রোল জিরো প্রেস করলে আপনার সরাসরি যে এরপরের যে পেজটা আছে সেই পেজটা আপনি বড় ছোট করতে পারবেন, প্রিন্ট সেটআপের মাধ্যমে বড় ছোট করতে পারবেন, বড় ছোট করে সেটার কাজটা রাখবেন, রাখার পরে কন্ট্রোল জিরো দিলে সরাসরি আপনি যদি পেজের যে প্রান্তে থাকেন কন্ট্রোল জিরো দিলে আপনার ওই জায়গা মতো চলে আসবে। এটা হচ্ছে আপনার ফিট ইট উইন্ডোজ অ্যাকচুয়াল সাইজ। এখন এখানে অ্যাকচুয়াল সাইজ পার্টিরা অনেক সময় যে বলে যে ভাই আমার এটা প্রিন্ট করার পরে কি সাইজটা হবে সেটা একটু আপনি আমাদেরকে কম্পিউটারে দেখান। সেই ক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোল অন প্রেস করবেন, অন প্রেস করবেন, তাহলে আপনার অ্যাকচুয়াল যে সাইজটা সেটা চলে আসবে। কিন্তু আসলে এভাবে কিন্তু মিলানো যায় না, হয় না আসলে সেটা। তা আমরা এটা পার্টিদেরকে সবসময় একটু পার্সেন্টেজ বাড়ায় দেখায় দিই, পার্সেন্টেজ বাড়ানো বলতে বুঝাইছে আপনার জুম করে দেখায় দিই, দেখা যায় আমার এই যে এখানে দেখেন একটা পার্সেন্টেজ শো করছে, এই যে মানে এই পেজটা আমার কত পার্সেন্ট বড় করা আছে সেটা শো করতেছে, যেখানে 222.52% বড় আছে, 100% নাই। 100% থাকলে আমার যেটা প্রিন্ট হবে বা যে সাইজটা হবে সেটাই দেখাবে, কিন্তু অত ছোট সাইজ কম্পিউটারে দেখায় না। সবসময় আপনার এটা 150% দেখানোর চেষ্টা করবেন, 150% দেখায় বলবেন যে আপনার এটা এই সাইজে আসবে। এই যে এখানে পার্সেন্টেজ শো করে দিতে পারেন, ওকে। এই যে 150% দিয়ে বা 125% দিয়ে একটু এখানে বেশি রাখবেন, 100%-এর চাইতে কম্পিউটারে 100%-এর চাইতে একটু বেশি রাখা দেখাইবে, কারণ কম্পিউটারে আমাদের কাজটা অনেক সময় একটু ছোট দেখায়। আর মোট কথা আপনি একটা সাইজ কাগজের হার্ড কপি হাতে যেটা আছে আর কম্পিউটারে যেটা আছে ওটা আসলে মিলবে না, ওটা আপনি একটু আইডিয়া করে কাজ করতে হবে। তাই এই ব্যাপারটা আপনারা বেশ কয়েকবার কাজ করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে ক্লিয়ার হবে। এখানেও লেখা দিতে পারেন, বইখানেও করতে পারেন, বা প্লাস মাইনাস টিপেও আপনি এই সাইজটা নির্ধারণ করতে পারেন। এখানে আমি বাড়াই দিলাম আবার। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা মোটামুটি বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এখানে যে অন্যান্য যে কাজগুলো আছে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। আমার এখানে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা একটা ভিডিও দেখে কাজ শিখতে পারবেন না, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের ভালো ধারণা এখান থেকে আপনারা পাবেন। আশা করি কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন ভিডিওগুলো দেখে। তারপরে যদি আপনারা না বুঝেন কোনো জায়গায় তাহলে আপনারা কমেন্টস করতে পারেন বা সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন। আর যদি কেউ প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান আমাদের অফিসে যোগাযোগ করবেন।